বলে? আমরা যতটুকু পড়াবো মানে হচ্ছে ক্ষমতা থাকবে, কাজ ক্ষমতা শক্তি ওদের থেকে ক্ষমতা পুরোটা থাকবে। বিভব শক্তি গতিশক্তি থেকেও কিছু থাকতে পারে। বিভব শক্তি গতিশক্তি এটা হচ্ছে ওই অধ্যায়ের। আমি পড়াইছি হচ্ছে স্থিতিস্থাপক কি বলে এটাকে, সংঘর্ষ। এখান থেকে প্রশ্ন দুই একটা থাকতে পারে। স্থিতিস্থাপক সংঘর্ষ এখান থেকে প্রায় 50% প্রশ্ন হয়ে যাবে। 10টা 20টা এমসিকিউ, 10টা এখান থেকে হবে। আর বাকি 10টা এমসিকিউ হবে আমরা যা পড়াবো 21-22 তারিখ পর্যন্ত, যদি 25 তারিখে মিট হয় 21 বা 22 তারিখ পর্যন্ত যা পড়াবো তা। ঠিক আছে? তাই আপনারা লিখে নিতে পারেন অথবা আমি আবার গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে? তবে স্টার্ট করতেছি। স্যার গ্রুপে লিখে দিবেন না? হ্যাঁ, গ্রুপে লিখে দিব। আমরা পড়া স্টার্ট করি। সেটা হচ্ছে আমরা মূলত পড়ব হচ্ছে চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ। এটা পড়তে গিয়ে আমরা একটু মানে আমি কথা লিখতে চাচ্ছি কম, কারণ পুরাতন বই থেকে আমি পড়াবো। আর এখানে জাস্ট এই টপিক গুলোই পুরাতন বই থেকে পড়াবো। ঠিক আছে? কারণ তোকে হাতে লেখাটা কম লিখতে হবে, কিন্তু হাতের লেখাটা একটু বিশ্রী হয়। আমরা চেষ্টা করি এটা করার। আমরা পড়বো হচ্ছে পঞ্চম অধ্যায়, বাট এই পুরাতন বই এটা ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে? তাই কনফিউজ যেন না হয়ে যাও, আসলে তোমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়। ঠিক আছে? তোমাদের বই থেকে। আর তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা আমি যে পেজটা পড়াবো, যদি কারো কাছে পুরাতন বই না থাকে, থাকার সম্ভাবনা কম। তবে শুরু করতেছি। আমরা প্রথমে শুরু করবো হচ্ছে ঘনত্ব দিয়ে। স্যার আস্তে আসতেছে। আচ্ছা ঠিক আছে। স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের তো এখানে যে অধ্যায়টা 5 অধ্যায় সেখানে তো চাপ থেকে শুরু করেছে। হ্যাঁ, আমি ঘনত্ব থেকে শুরু করতে যাচ্ছি। ঘনত্ব থেকে শুরু করাটাই বেটার, কারণ চাপ থেকে শুরু করলে প্রবলেম হয়। মানে পরে গিয়ে আবার ঘনত্ব পড়ে তারপর চাপের বাকি অংশ করতে হয়। চাপ পুরোপুরি কমপ্লিট করা যায় না, এই কারণে আমি ঘনত্ব থেকে শুরু করতে যাচ্ছি। আর ঘনত্ব হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল টপিক, যেটা কারোর উপর নির্ভরশীল না, কিন্তু ঘনত্বের উপরে চাপ নির্ভরশীল। মানে এখানে আমি নির্ভরশীলতা বোঝাচ্ছি টপিকটা নির্ভরশীল। ওই টপিকটা না পড়ে এটা পড়লে পরে আবার পড়তে হয় মাঝখান দিয়ে। ঠিক আছে? আমরা স্টার্ট করি। ঘনত্ব। ঘনত্ব ইংলিশ হচ্ছে ডেনসিটি। ডেন্স কথাটার মানে তোমরা জানি ঘন, যেটা বেশি ঘন তার ঘনত্ব বেশি, নাকি? আমি যদি বলি এক টুকরা কাঠ এবং এক টুকরা লোহা, এর মধ্যে কোনটা বেশি ঘন? এটা মনে করো একটা কাঠ, আর কালোটা মনে করো একটা লোহা। লোহা বেশি ঘন, নাকি? লোহা ঘন হওয়ার কারণেই, আরো যদি ছোট লোহার টুকরো নেই একটা কাঠের টুকরার সঙ্গে, দেখা যাবে লোহাটা ঘন হবে বেশি, আর লোহাটার ভর কি হবে? বেশি হবে। আর যদি এটা যদি লোহা হয়ে থাকে, লোহা আর কাঠের ক্ষেত্রে কি হচ্ছে? কাঠের ভর কম, একই আয়তনে। মানে আমি ভর কম বলতে গেলে বোঝাচ্ছি সেম আয়তনে। যদি আমি এইটার আকৃতি বা আয়তন এবং এটার আয়তন সেম রাখি, যদি আমি হাত রাখি একটু ছোট হয়েছে সেম রাখি, তাহলে অবশ্যই লোহার ভরটা বেশি হবে, কাঠের ভরটা কম হবে। ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে জানতে হয় আয়তন জিনিসটা কি। ঠিক আছে? আমরা অনেকেই আয়তন কি সংজ্ঞাটা অনেকেই ক্লাস 8 পর্যন্ত পারি না, পড়ছি ঠিকই কিন্তু মানে পারি না, কিন্তু আয়তন বের করতে পারি। দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আয়তন হচ্ছে কোন একটা বস্তু যে জায়গা জুড়ে থাকে, এই যে এই বস্তুটা কোন একটা বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে বস্তুর আয়তন বলা হয়। আয়তন কি জিনিস আমাকে জানতে হবে। আর ঘনত্ব নির্ভরশীল হচ্ছে আয়তনের উপর আর বস্তুর ভরের উপর। আচ্ছা, এবার তাহলে আয়তন কি জানতে পারলাম। এবার আমরা বলতে পারি একই আয়তনে যার ভর বেশি, একই আয়তনে যার ভর বেশি, যার ভর বেশি তার ঘনত্ব বেশি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা স্বাভাবিক কথায় বুঝতে পারি যে একই আয়তনের একটা কাঠ এবং একই আয়তনের একটা লোহা যদি সমান আয়তনের হয়, আকার আকৃতি বা আয়তন সমান হয়, সেই ক্ষেত্রে অবশ্যই লোহার ভর বেশি হবে, কাঠের ভর কম হবে। তাহলে ঘনত্ব কার বেশি? যার ভরটা বেশি সেম আয়তনে। কিন্তু ডিফারেন্ট আয়তন হয়, এখন যদি কেউ চিন্তা করে না আমি কাঠ নিব বিশাল বড় সাইজের, এটা মনে করো কাঠ লাল কালারটা, আর আমি একটা লোহা নিব হচ্ছে এই ছোট ছোট। এখন আমি দাবি করতেছি যে কাঠের ভর বেশি, হ্যাঁ হবেই তো, কাঠ বিশাল বড় নিছি, কাঠ হচ্ছে অনেক বড় নিছি, এটা কাঠ আর লোহা।
লোহা ছোট নিচ্ছে, তাহলে হতেই তো পারে যে এটার ভর কম, এটার ভর বেশি। কিন্তু এতে কি কাঠের ঘনত্ব বেশি হবে? না, কারণ আমি তো আমাকে কম্পেয়ার করার জন্য কি করতে হবে, দুইটাকে একই আয়তন নিতে হবে, একই আয়তন থাকতে হবে। থাকতে হবে। এখন যদি যেমন আমি দুইটা স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করতে চাই, সাপোজ ফিজিক্স এক্সাম নিব, একটা হচ্ছে সহজ চ্যাপ্টারের উপর আর একটা হচ্ছে কঠিন চ্যাপ্টারের উপর। একটা স্টুডেন্টকে সহজ চ্যাপ্টারের উপর নিচ্ছি আর একটা স্টুডেন্টকে কঠিন চ্যাপ্টার নিচ্ছি। দুইটা স্টুডেন্টের ক্যাটাগরি যদি সেমও হয়, মানে একই মানের স্টুডেন্ট হয়, দেখা যাবে যে যাকে কঠিন চ্যাপ্টারের এক্সাম নিচ্ছি সে খারাপ করতেছে, আর যাকে সহজ চ্যাপ্টারের পরীক্ষা নিচ্ছে সে ভালো করতেছে। এর মানে আমরা জাজ করতে পারবো না যে আসলে কার মেধা ভালো বা দুজনের মেধাই সমানটা করতে হবে। ঠিক এখানেও সেম, ঘনত্ব বের করার জন্য আমরা একই আয়তন থাকতে হবে। এখন একই আয়তন তো আমরা বানাই নিব না, ঠিক আছে, একই আয়তন তো প্রশ্ন থাকবে না, কিন্তু আমরা কি করব, একই আয়তনে মানে একক আয়তনে বের করে নেব। একই আয়তন মিনিংটা আমরা কি বুঝি ফিজিক্সের ভাষায়, যেটা একই হয় সেটাকে আমরা একক বলি, একই হয় যেটা সেটাকে আমরা একক বলি। তাহলে একক আয়তনের ভর, তার মানে এইটারও একক আয়তন। এখন যদি বলি যে এই লোহাটা ছোট কাঠটা বড়, কিন্তু কাঠকে যদি আমি লোহার সমান অংশ ভাগ করি, এটা মনে করো একক আয়তন, এই আয়তনের কাঠ আর লোহার মধ্যে অবশ্যই লোহার ভর বেশি, তাহলে লোহার ঘনত্ব বেশি। আর কেমিস্ট্রির ভাষায় যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে লোহার কণাগুলো হচ্ছে পরস্পরের সঙ্গে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকে, মানে আন্তঃআণবিক শক্তি তাদের বেশি, মানে এরা পরস্পরের সঙ্গে লেগে থাকে। তার মানে একই আয়তনে কাঠের কণা কম থাকবে, লোহার কণা বেশি থাকবে, তাই লোহার ভরটাও কি হবে, বেশি হবে, এইভাবে বলতে পারি। যাই হোক, তার মানে দেখা যাচ্ছে ঘনত্বটা একটা বিষয়ের উপর নির্ভর করছে, হচ্ছে উপাদান। কাঠ একটা ভিন্ন উপাদান, লোহার একটা ভিন্ন উপাদান। সোজা কথা, কাঠ এবং লোহা দুইটা একই উপাদান না। তার মানে কমপ্লিট সংজ্ঞাটা হবে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কি বলে? বস্তুর একক কি বলে, একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। এখানে উপাদান কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘনত্বের সংজ্ঞা, আর এটা হচ্ছে আমাদের আয়তনের সংজ্ঞা। ঠিক আছে, এখানে আমি এখানে কিছু রিডিং কথাবার্তা আছে যেগুলো আমি তোমাদের একটু আগে বুঝাইলাম, এটা ওই টাইপের। ঠিক আছে, এই যে রিডিংটা এটা হচ্ছে ওই টাইপের যা বুঝাইলাম। ঘনত্ব ইংলিশ যেহেতু ডেনসিটি, তাই ঘনত্বকে রো বা ডি অথবা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটার নাম হচ্ছে রো। স্যার আপনি যেমন পেজ স্ক্রিন শেয়ার দিচ্ছেন ওইমন পেজ আমাদের বই নেই, অন্যভাবে। আমি একটু আগে এটা বলছি, ঠিক আছে, একটু আগে এটা বলছি যে এটা অন্যভাবে থাকুক, তুমি জাস্ট এটাকে স্ক্রিনশট দাও, এটা অন্য বই। আমি শুরুতেই বলে দিচ্ছি, রো এটাকে বলা হয় রো। রো এর সঙ্গে পি এর একটা পার্থক্য আছে, পি হচ্ছে এইটা আর রো হচ্ছে এইটা, এটা রো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। এখন দেখো, আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি কি পাই। আপনার সাউন্ড আস্তে শোনা যায়। আমি তো চেষ্টা করছি বেশি সাউন্ড দেওয়ার, তাহলে কথা জোরে বললে কি জোরে হবে, হবে না তো মনে হয়, দেখি। ফুল ভলিউম আছে। আচ্ছা, এবার দেখো তো ঠিক আছে কিনা। যেটা বলতেছিলাম, এটা হচ্ছে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। এখন আমরা এই যে একক আয়তনের ভর, আমি একক আয়তন নিলাম না, প্রথমে নিলাম ভি আয়তন। বস্তুর ভি আয়তনের ভর কত আমরা একটু দেখি। বস্তুর ভি আয়তনের ভর হলো গিয়ে তোমার এম, আমি ধরে নিচ্ছি। তাহলে বস্তুর একক আয়তনের ভর কত? একক আয়তনের ভর হচ্ছে এম বাই ভি। বোঝা যাচ্ছে? তাহলে বস্তুর ভি আয়তনের ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের ভর হচ্ছে এম বাই ভি। এইটাকে আমরা বলি হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি। আমরা কি এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। এখন এই যে ঘনত্বটা, এটা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে উপাদান, আমরা দেখলাম একটু আগে যে এক এক উপাদানের তৈরি বস্তুর ক্ষেত্রে এক এক রকম ঘনত্ব হবে। আবার তাপমাত্রার উপর নির্ভরশীল। একই উপাদানের তৈরি দুটো লোহা, একটা ঘনত্ব কম হইতে পারে, একটা ঘনত্ব বেশি হতে পারে। কিভাবে? লোহার অরিজিনাল লোহা যেটা, সেটা তো সবার সেম হবে ঘনত্ব, কিন্তু একটা লোহা দিয়ে কোনো একটা কিছু বানানো হয়েছে,
হাতুড়ি বানানো হয়, বিভিন্ন কিছু বানানো হয়। এই একই আয়তনের লোহা দিয়ে অন্য একটা কিছু বানানো হয়েছে। এখন দেখো যে ঘটনা ঘটে, হাতুড়িতে হয়তো বা লোহার কণাগুলা পরস্পরের সঙ্গে সংযুক্ত আছে, একবারে খুব নিরেট ভরাট টাইপের, কিন্তু এইটা কি এই সেম আকৃতির লোহাকে কি করেছে বর্ধিত করে অন্য কিছু একটা বানানো হয়েছে, এটা কড়াই বা এটা কিছু বানানো হয়েছে বা অন্য একটা কিছু বানানো হয়েছে। যাই হোক, কথা হচ্ছে এইটার ঘনত্ব দেখো, এটার ভর যা, এটার ভর কিন্তু তাপ। যদিও এটাকে আয়তন বাড়ানো হয়েছে, কিভাবে বাড়ানো হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি করার মাধ্যমে এই সেম আয়তনের লোহাকে একটু বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? একটু না, অনেকটাই বৃদ্ধি করছি। তাহলে এর আয়তন বেড়ে দাঁড়াইছে মনে করো 3 মিটার কিউব, আর এর আয়তনের ভর ছিল তোমার 1 মিটার কিউব। এখন যদি আমি বলি এটা 3 আর এটা হচ্ছে 1, সেই ক্ষেত্রে কার কি বেশি হবে? এখন যদি আমি বলতে চাই তাহলে কার ঘনত্ব বেশি? এখন কিন্তু দেখো একই ভরের লোহা, ভর কিন্তু সেম, দুইটার ভরের সমান। এটার ভর মনে করো 20 কেজি, এটার ভরও কিন্তু 20 কেজি, কিন্তু ওই যে এটাকে আমি আয়তন বাড়াইছি, মানে তাপমাত্রা বাড়ানোর কারণে এটা আয়তন বৃদ্ধি পাইছে। এখন দেখা যাবে কি, আমি যদি এই 20 কেজিকে প্রথম আয়তন দিয়ে ভাগ করি, প্রথমটার আয়তন হচ্ছে 1, তাহলে পাচ্ছি হচ্ছে 20, কিন্তু এটা যদি ভাগ করি, এই 20 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাচ্ছি কম, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? এটা যে একই আয়তন চেঞ্জ করার কারণে ভর একই থাকার পরেও একই জিনিসের কি হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে? ঘনত্ব চেঞ্জ হচ্ছে। তার মানে এই বিষয়টা আসলে কার উপর নির্ভর করছে? তাপমাত্রার উপর। কারণ তাপ দেওয়ার ফলে কিন্তু এর আয়তন বৃদ্ধি পাইছে। তোমরা অনেক সময় দেখবা 1 to 99, তোমরা তো মহিলা মানুষ, এটা পছন্দ করো, মনে করো বিভিন্ন জিনিস তোমরা কিনো, এরকম দেখছো যে একটা বোতল, বোতলের মধ্যে, এটা একটা বোতল, এই বোতলের মধ্যে একটা বল, ঠিক আছে? একটা মনে করো এরকম একটা বল। এখন চিন্তা করো তো, বোতলের মুখে এত ছোট, এটা দিয়ে এই বলটা কিভাবে গেল? দেখো কি করছে জানো, প্রথমে বোতলকে তাপ দিছে, তাপ দেওয়ার ফলে বোতলের এই জায়গাটা প্রসারিত হয়েছে, যে এই অংশটা, এই অংশটা প্রসারিত হয়েছে, প্রসারিত হয়ে এমন হয়ে গেছে। এমন হওয়ার পরে এই বলটাকে ঢোকানো হয়েছে, তারপরে আবার ঠান্ডা করছে, ঠান্ডা করার পরে এই বোতলের এই মুখটা সামনে দিয়ে এসে পড়ছে। এইভাবে করা যায়। তার মানে তাপ দিলে কোনো বস্তুর আয়তন বৃদ্ধি পাইতে পারে। যখন তাপ দিছিল তখন বোতলের আয়তন কি পেয়েছিল? বৃদ্ধি পেয়েছিল। ঠিক সিমিলার। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। নেক্সট, এখন দেখো, কোন বস্তুর ঘনত্ব এর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। একটা বস্তুর এটা আমরা বুঝতে পারলাম যে কেন উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা, ঘনত্বের শুধুমাত্র মান আছে, ঘনত্বের কোনো দিক নাই। আমরা সংজ্ঞার মধ্যে কোনো দিক পাই না যে নির্দিষ্ট দিকে। আমরা যখন বেগের সংজ্ঞা পড়ছি, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে এমন কথা বলছি, কিন্তু এখানে কিন্তু তা বলি নাই। আবার আমরা যখন ত্বরণের সংজ্ঞা পড়ছি, সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ করে। এখানে বেগ একটা ভেক্টর রাশি ছিল, কিন্তু আমরা যেখানে ভর এবং আয়তন নিছি, এরা কেউই ভেক্টর রাশি না। তাহলে এদের অনুপাত বা ভাগফল, এখান থেকে আমি যে ঘনত্ব পাইলাম, ঘনত্বটাও ভেক্টর রাশি না, কিন্তু এটা একটা লব্ধ রাশি। কেন? ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ভর এবং আয়তন। আচ্ছা, এই তাহলে কি হবে? ভর আর হচ্ছে গিয়ে, ভর হচ্ছে তোমার, দেখো রো হচ্ছে m/v, তার মানে হচ্ছে ভর, এবং ভর হচ্ছে একটা মৌলিক রাশি, আর আয়তন হচ্ছে একটা লব্ধ রাশি, ঠিক আছে? ভর একটা মৌলিক রাশি, আয়তন একটা লব্ধ রাশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো, রো ইকুয়াল টু হচ্ছে m/v, তার মানে রোটা হচ্ছে একটা লব্ধ রাশি। আমরা কি বুঝতে পারছি কথাগুলো? আমি আরেকবার বলি, ভর একটা মৌলিক রাশি, আয়তন একটা লব্ধ রাশি, ভাগ করার পর যেটা পাইলাম সেটাও কি রাশি? একটা লব্ধ রাশি। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আসো ভরের মাত্রা এবং একক, এই দুইটা আমরা জানি। ভরের মাত্রা এবং একক একটু দেখো, ভরের মাত্রাকে আয়তনের মাত্রা দিয়ে ভাগ করলে ঘনত্বের মাত্রা পাওয়া যায়। কিভাবে একটু দেখি আমরা। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ভরের মাত্রা হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি, সরি মাত্রা যাচ্ছে তো, রো ইকুয়াল টু m/v, ভরের মাত্রা হচ্ছে m, আর আয়তনের মাত্রা হচ্ছে l3। কেন? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, ঠিক আছে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, ঠিক আছে? তার মানে এইটার মানে হচ্ছে আয়তন। তাহলে কি হবে? রো ইকুয়াল টু হবে, এই যে m হচ্ছে ভরের মাত্রা, l3 হচ্ছে আয়তনের মাত্রা, তাহলে হবে কি m l ইনভার্স 3।
এটা হচ্ছে তোমার ঘনত্বের মাত্রা। আমরা কি এটা বুঝতে পারছি? এইটাই স্যার তোমরা কিন্তু স্ক্রিনশট দিতে পারো, আমি এটা ই করে রাখছি, দেখো স্ক্রিনশট দিতে পারো। স্যার এটা গুছানো, হ্যাঁ বলো। স্যার আপনার পাশে কি বিড়াল আছে নাকি এত হ্যাঁ একটা চিল্লাচিল্লি বিড়াল আছে, হচ্ছে? বিড়াল চিল্লাচ্ছে, সাউন্ড আসছে বিড়ালের। বিড়াল না। ছি, স্যার এমন ভাবে চিল্লাইতেছে। হ্যাঁ ওর ক্ষুধা লাগছে, ও আমার কাছে এসে চলে চিল্লাচ্ছে। আচ্ছা তারপর আমরা এককে যাচ্ছি, তো একটু দেখান বিড়ালটাকে। পরে দেখাবো না। আচ্ছা একক, স্যার আমি তো ভাবছিলাম বিড়াল মানুষ চিনি। যাক, ভালো। তোমার ভাবনায় অনেক সমস্যা আছে, তোমার ভাবনাগুলো তুমি ঠিক করো। হ্যাঁ এবার আসো, আচ্ছা ঠিক আছে। একক কি হবে? রো ইকুয়াল টু হচ্ছে m/v। তুমি নিজে যা মানুষের তা ভাবো। তোর গলাটা অনায়াসে বিড়ালের মতো। এবার দেখো ভরের একক হচ্ছে, কিলোগ্রাম, ঠিক আছে? আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা পাচ্ছি কি কেজি মিটার ইনভার্স। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে হচ্ছে রো ইকুয়াল টু m/v, m এর একক হচ্ছে কেজি আর ভরের একক হচ্ছে মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে তোমার ঘনত্বের একক। আমরা কি এতটুকু বুঝতে পারছি যা পড়লাম? আমি একটু পেজটা আবার আগের জায়গায় নিয়ে আসি, তোমরা দুইটা স্ক্রিনশট দাও। প্রথমে এখান থেকে দাও, হ্যাঁ প্রথমে এইটুকু দাও, গ্রুপে দিয়ে দিও তারপর, ঠিক আছে? নেক্সট এখানে দাও, এখানে এইটুকুই হচ্ছে মোটামুটি ঘনত্বের আলোচনা। এবার আমরা একটু দেখি যে ঘনত্ব কিভাবে বের করতে হয়, আমরা একটু শিখি। স্যার আমাদের ক্লাসের রেকর্ডটা কোথায় দেওয়া হয়? রিসেন্ট দেওয়া হচ্ছে না, দেখি আজকে থেকে দিব। আজকে যদি চ্যাপ্টার নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, আজকে থেকে দিব। দিয়ে তোমাদের গ্রুপে লিংক, স্যার এটার লিংকটা একটু আমাদের গ্রুপে পাঠিয়ে দিন। আচ্ছা লিংক পাঠিয়ে দিই। এখন একটু খেয়াল করো, আমরা দুইটা বস্তু নিলাম, এই একটা বস্তু, আমি দাবি করলাম এর আয়তন হচ্ছে 0.5 মিটার কিউব আর ভর হচ্ছে 50 কেজি, 500 কেজি। আরেকটা লোহার টুকরা, এটাও আমরা একটু দেখি। এটার আয়তন হচ্ছে তোমার মনে করো স্যার 0.3 ঘনত্ব বের করার জন্য আয়তন কি দেওয়া থাকবে? দেয়া থাকবে, অথবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া থাকবে, তোমার আয়তন বের করে নিতে হবে তুমি যেভাবে কি করে। তারপর হচ্ছে প্রশ্নের উপর নির্ভর করছে কিভাবে দেয়া থাকবে। তা আমি এমনিতেই দেখাচ্ছি সবকিছু দিয়েই, কিন্তু পরে আমি বলে দিব যে কোনটা কি হবে। এবার আসো, আমি যদি লিখি এখানে এটার ভর হচ্ছে মনে করো 35 কেজি, ঠিক আছে? এখন যদি বলি কোনটার আয়তন কত, আমরা বের করি একটু। কালো বস্তুর ক্ষেত্রে আমরা কালো বস্তুর নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা ভি হচ্ছে V1 ধরলাম, এটাকে 0.5 মিটার কিউব আর ভর হচ্ছে M1 ধরলাম, এটা হচ্ছে 500 কেজি। আমি একটু ইয়ে করি কারেকশন, এটাকে 350 কেজি দিই। হ্যাঁ এই যে নীল কালারটাকে, এটা 35 কেজি দিছিলাম, 500 কেজি। এখন যদি বলি কালো বস্তুর আয়তন কত, সরি ঘনত্ব কত, তাহলে কালো বস্তুর ঘনত্ব রো ইকুয়াল টু, সরি এটা আসলে কিছুই না, এটা এমনিতে কাটাকাটি, এটা কিছুই না। রো ইকুয়াল টু হচ্ছে m/v। এবার আসো m এর ভ্যালু কত, আমি পাশাপাশি লিখতেছি, এটা রো 1 ধরবা, এটা m1, এটা v1, মানে এক নাম্বার বস্তু বের করতেছি। ভর হচ্ছে তোমার 500 কেজি আর আয়তন হচ্ছে তোমার 0.5। 0.5 এখান থেকে আমরা পাচ্ছি কি
এখানে আমরা পাচ্ছি হচ্ছে ভাগ করে কত আসে দেখো তো 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে তোমার আমরা নীল বস্তুর ক্ষেত্রে যাচ্ছি। এবার এখানে ভর দেওয়া আছে, ভর কত? ভর হচ্ছে m2 = 350 কেজি, সরি 350 কেজি। আর আয়তন হচ্ছে v2 হচ্ছে 0.3 মিটার কিউব। দেন আমরা কি করব? ঘনত্ব, এটা ঘনত্ব ধরলাম হচ্ছে আমরা নীল কালারটার ঘনত্ব ধরলাম হচ্ছে ρ2, ρ হচ্ছে m/v, ρ2 হচ্ছে m2/v2। m হচ্ছে 350 কেজি, আর v2 হচ্ছে 0.3 মিটার কিউব। তাহলে কি আসছে সেখানে দেখো তো করে কত আসে? কত? 1000 1163.6। আচ্ছা আমি দেখি, লাস্টে গিয়ে 0.6টা আসে। আচ্ছা বুঝতে পারছি। 116 নাকি? 116 নাকি? জি 3.6 এত কেজি পার মিটার কিউব। স্যার 6 না তো 6 হবে। আচ্ছা যাই হোক, তোমরা যাই ইয়ে করো, দেখো কত আসে, ক্যালকুলেটরে ভাগ করে যাবে। আচ্ছা, নেহা প্রশ্ন করছে যে এম বের করতে পারবো, বের করা যাবে, কিন্তু ভি কিভাবে বের করবো? আসলে ভি বের করার অনেকগুলো প্রসেস আছে, এটা তোমরা জেনারেল মেথে এবং হায়ার মেথে খুব ভালোভাবে জানতে পারবা। তারপরে তোমরা আপাতত কিছু জিনিস, কিছু সূত্র মুখস্থ রাখতে পারো, কিন্তু পরবর্তী তোমরা জেনারেল মেথে হায়ার মেথে এগুলো করবা। যেমন কি টাইপের বস্তু দেওয়া হচ্ছে, যদি ঘনক আকৃতির বস্তু হয়, যেমন ধরো তোমার কি বলে এটাকে, এই আকৃতির বস্তু মনে করো, এরকম আকৃতির বস্তু যদি হয়, তাহলে আমরা দেখতেছি যে এটা ঘনক। যে কোনো একটা বাহু জানলে সবগুলো বাহু জানতে পারেন আমরা। তার মানে এটা হচ্ছে বাহু, কি বলে, ঘনকের বাহু ধার বা বাহু যাই বলি কিউব, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। যদিও ঘনক আঁকা এটার মধ্যে একটু সমস্যা, মানে আঁকা যায় না, ঘনক হচ্ছে ত্রিমাত্রিক বস্তু আর আমরা আঁকতেছি হচ্ছে দ্বিমাত্রিক তলে। তাহলে এখানে যদি ঘনকের ধার এ হয়, ঘনকের ধার এ হলে আয়তন v = তো এটা কি ঘনত্বের ধার লিখছেন? ঘনকের ধার, ধার মানে বাহু, আয়তন হচ্ছে কিউব। এখন যদি এটা এই টাইপের বস্তু না হইয়া আয়তকার ঘন বস্তু হয়, এইটা একটু বড়, এই যেরকম যদি হয়, এখন কি অবস্থা হবে? এখন যেটা হবে, স্যার ঘনকের ধার মানে কি? ধার মানে প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা পার্শ্বকে আমরা ধার বলি। যেমন দৈর্ঘ্য, এই ঘনকের ক্ষেত্রে সবই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। ঠিক আছে, এখন দেখো এই যে এটা আয়তকার ঘন বস্তু, এই ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, যদি এটা এল হয়, প্রস্থ যদি হয় বি, প্রস্থ যদি হয় বি, আর উচ্চতা হচ্ছে এই যে এই পার্টটা, আমি একটু অন্য কালার চেঞ্জ করে যাচ্ছি, এই পার্টটা যদি উচ্চতা হয়, তখন আয়তন হচ্ছে, এটা ছোটবেলায় পড়ে আসছে, আয়তন এইভাবে বের করা যাবে, কোনো না কোনো ক্লু থাকবে, ক্লু ছাড়া তুমি বের করতে পারবে না। আবার দেখা যাবে ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া আছে, সাইড চেঞ্জ করলে আয়তন বের হবে, এমনও হতে পারে। ঠিক আছে, সেটা নির্ভর করবে ম্যাথ কিভাবে, ডেটাগুলো কিভাবে দেওয়া থাকবে তার উপর। আয়তন v = L × B × H, যদি এটা সিলিন্ডার আকৃতির হয়, এই যে এমন টাইপের,
এটা সিলিন্ডার যদি হয়, সিলিন্ডার চোখ মানে বা এই টাইপের যদি হয়, সেক্ষেত্রে এটা কি হবে? পাইপ। পাইপ আর সিলিন্ডার একই জিনিস। সিলিন্ডার আকৃতির হলে আয়তন হবে ভি ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। পাই কেন আসলো জানো? কারণ সিলিন্ডারে দুইটা বৃত্ত থাকে, দুই পাশে দুইটা, যে একটা বৃত্ত, এটা বৃত্ত। আর এইচ হচ্ছে এই হাইটটা। এগুলো তোমরা আরো সূত্র পাবা হায়ার ম্যাথে পড়াশোনা করে। আপাতত এই তিনটা সূত্র মনে রাখলেই হবে, ঠিক আছে? আর হচ্ছে এই যে বৃত্তটা পাইলা, এই বৃত্তের ব্যাসার্ধ, যে এইটুকু, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে? এই হচ্ছে তোমার আয়তন বের করার সিস্টেম। আরো থাকলে আরো বের করা যাবে, বাট আপাতত স্যার এটা কি n পাই স্কয়ার এইচ? না, এটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই, এটা আর না, আর স্কয়ার এইচ। না বুঝে গেলে আমি আবার লিখে দিচ্ছি, পাই আর স্কয়ার এইচ। বোঝা যাচ্ছে? এইভাবে আমরা আয়তন বের করতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। স্যার এখানে পাই কেন নেওয়া হয়েছে বললেন? বৃত্তের তোমরা বৃত্তের ক্ষেত্রফল মনে পড়ছো ক্লাস 8 এ, পাই আর স্কয়ার, মানে বৃত্ত থাকলেই পাই আসবে। এখন আরো কেন বিশ্লেষণ করতে গেলে পুরো ম্যাথমেটিক্স আসবে, তাই এটা তোমরা যখন ম্যাথ করাবে স্যাররা, তখন তোমরা পুরোপুরি জেনে নিতে হবে, তখন প্রশ্ন করে সব জেনে নিবে। বাট আমি এতটুকু বললাম বৃত্ত আসার কারণে পাই আসছে। তোমরা হায়ার ম্যাথে মনে বিষয়টা পড়ছো যে বৃত্তের ব্যাস আর হচ্ছে পরিধির অনুপাত হচ্ছে পাই। সবাই কি তুলতে পারছো এটা? জি স্যার। Yes. আচ্ছা, তারপর আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা বলতে গেলে এই ঘনত্ব নিয়ে আমরা একটা কি করব, লাস্টে দিয়ে কি আছে আমি একটু দেখি পরের পেজে। হ্যাঁ, এখানে একটা কথা লেখা আছে, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বলতে কি বোঝায়? এটা বোঝায় প্রতি মিটার কিউবের ভর হচ্ছে 1000 কেজি। সিম্পল ভাষায় লেখা, তাই তো? পার মিটার কিউব মানে প্রতি মিটারের ভর হচ্ছে, প্রতি মিটার কিউবের ভর হচ্ছে 1000 কেজি। এখন যদি মিটার কিউব কে হয়, তাহলে কি হবে? 1 মিটার কিউব কি হবে? ওরা একটা আন্দাজ করে, মানে ওরা একটা ইয়ে দিছে, মানে মেজারমেন্ট দিছে। 1 মিটার দৈর্ঘ্য যদি হয়, 1 মিটার প্রস্থ যদি হয়, এবং 1 মিটার উচ্চতা যদি হয় কোনো পাত্রে, তো সেই পাত্রে যে পানি থাকবে, সেই পানির ভর হবে 1000 কিলোগ্রাম। বুঝতে পারছো? 1 মিটার কতটুকু তোমরা কি জানো? অনেকভাবে বলা যায় যে 1 মিটার হচ্ছে 1 গজ থেকে কিছুটা বেশি, এই বলতে পারি। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখন 100 সেন্টিমিটার বললে আবার জানতে হবে 1 সেন্টিমিটার কতটুকু। 1 সেন্টিমিটার একটা স্কেলের মধ্যে দেখবা সেন্টিমিটার ইঞ্চিতে দাগ দেওয়া থাকে, তো ওই স্কেলে মোটামুটি 33 বা 34 সেন্টিমিটার পর্যন্ত থাকে একটা স্কেলটাতে, বড় স্কেল যেগুলো স্টিলের লম্বা স্কেল। আর তাহলে এরকম 3 স্কেল বা তার চেয়ে একটু বেশি বা কম, স্যার 30 সেন্টিমিটার থাকে। তাহলে 3 স্কেল থেকে একটু বেশি, 3 স্কেল থেকে একটু বেশি হবে। এবার যদি আমরা এটাকে সেন্টিমিটার কিউবে নেই, তাহলে মিটার যদি হয় 3 স্কেল থেকে আর একটু বেশি, 3 স্কেল প্লাস 1 স্কেলের 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, এটাই হচ্ছে তোমার গিয়ে 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার কতটুকু? একটা স্কেলকে 30 ভাগে ভাগ করলে, 30 টুকরা করলে যে টুকরাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এই এতটুকু হইতে পারে, ঠিক আছে? আমি যে এখানে রাখলাম এতটুকু যদি হয়, এইটুকু দৈর্ঘ্য, এইটুকু প্রস্থ আর এইটুকু উচ্চতা নিয়ে যদি তুমি একটা ঘনক আঁকো, তাহলে এর আয়তন কত? এর আয়তন হবে 1 সেন্টিমিটার কিউব, মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, আর হচ্ছে 1 সেন্টিমিটার উচ্চতা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। আমরা কি এটুকু বুঝতে পারছি? এইটুকুই থাকলো। তোমার যদি পসিবল হয় এই ম্যাথটা করে নিবা, যে ম্যাথটা এখানে দেওয়া আছে, একটু স্ক্রিনশট দাও। ঠিক আছে?